করবেন। এই সিলেকশন যেহেতু আপনার বিজনেসের শুরুটাই এখান থেকে, জার্নিটাই যেহেতু এখান থেকে, শুরুটাই যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কিভাবে হচ্ছে শেষ পর্যন্ত যাবেন বলেন। এই জন্য শুরুটা ভালো হওয়া দরকার, কারণ এটাই আপনাকে বলে দিবে আপনার বিজনেসটা কি প্রফিটেবল হবে, আপনার টাকাটা কি রিটার্ন আসবে, মানে যে যে ইনভেস্টটা করবেন সেই ইনভেস্টটা কি আসলে মুনাফায় পরিণত হয়ে রিটার্ন আসবে নাকি লস খেয়ে যাবেন। সেইটা নির্ধারণ করবে হচ্ছে আপনার এই জায়গাটাতে ইনস্টিলেশন, কারণ এটা যদি ভুল হয় আপনার পুরো বিজনেসে ভুল হবে। বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ? সো চলেন আমরা হচ্ছে ইন ডিটেলসে বোঝার চেষ্টা করি। বিজনেস করবেন, হ্যাঁ আপনি বিজনেস করবেন, অথচ আপনি যদি আপনার বিজনেসটা কি প্রফিটেবল হবে কি হবে না, স্কেলেবল কিনা, অর্থাৎ আপনি প্রফিট করতেছেন কিন্তু স্কেল করতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলো যদি না জানেন তাহলে হচ্ছে ওরকম একটা সিলেক্ট করে ফেলেন যেটা আপনার স্কেলেবল হয় না বা সম্ভব না স্কেল করা, অথবা হচ্ছে প্রফিটেবল কতটা হবে সেটা আপনি বুঝতেছেন না, ওইরকম একটা নিজ সিলেকশন। আরেকজন বিজনেস করতেছে, সে প্রফিট করতেছে বলেই যদি আপনি সিলেক্ট করে ফেলেন তাহলে হবে না আসলে। এই জন্য আপনাকে নিশ সিলেক্ট করার আগেই এই বিষয়গুলো ভালো করে জেনে বুঝে নিতে হবে যে আপনার বিজনেসটা কি প্রফিটেবল হবে কিনা, যে জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, কিংবা যে জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেইটা স্কেলেবল হবে কিনা। সো এটা কিভাবে করবেন, এটা তো একটা ওয়ে আছে, আমি তো বলে দিলাম যে এটা করবেন, প্রফিটেবল কি হবে কি হবে না সেটা চেক করবেন, তাইলেই তো হয়ে যাবে না, কিন্তু কিভাবে করবেন সেটা তো জানতে হবে, তাই না? সেটা করার জন্য আপনারা যারা হচ্ছে নিশ সিলেক্ট করবেন বা বিজনেস শুরু করবেন, হ্যাঁ, অথবা যারা বিজনেস করেছেন, শুরু করে দিয়েছেন অলরেডি, অথবা যারা ডিজিটাল মার্কেটার, আপনাদের ক্লায়েন্টের বিজনেস নিশটা ঠিক আছে কি আছে নাই, ঠিক আছে কিনা এটা হচ্ছে চেক করবেন কিভাবে, প্রফিটেবল কিনা সেটা চেক করবেন কিভাবে। এটা চেক করার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো আপনার কি পয়েন্ট আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার নিশটা প্রফিটেবল হবে কি হবে না। এর মধ্যে একটা হচ্ছে কস্ট স্ট্রাকচার অ্যানালাইসিস। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে আপনার প্রোডাক্ট কস্টিং, যেমন আপনি কি প্রোডাক্টটা সোর্সিং করে এনে বিক্রি করবেন নাকি হচ্ছে নিজে প্রোডাকশন করবেন। যদি নিজে প্রোডাকশন করেন অথবা সোর্স করে এনে বিক্রি করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের মধ্যে বা প্রোডাক্ট বাবদ কি পরিমাণ খরচ যাবে এটা আপনাকে আগে থেকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ধরেন 100 টাকা প্রোডাক্ট, আপনি বুঝতে পারলেন যে আপনার প্রোডাক্টের বাবদ হচ্ছে 100 টাকা খরচ হবে। তারপর লজিস্টিক এন্ড ডেলিভারি কস্ট কেমন খরচ যাবে। লজিস্টিক এবং ডেলিভারি মানে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করলো তারপর হচ্ছে ডেলিভারি যে পাঠাবেন, এটার তো একটা অবশ্যই কস্ট যাবে আপনার, সেই কস্টটা কিন্তু ওনারকে দিতে হয়। বুঝতে পারছেন? এখন ওই কস্টটা কত যাবে সেটা আপনি আগে থেকে জেনে নেবেন। যদি জানেন তাহলে তো ভালো, আর না জানলে আপনি হচ্ছে কথা বলবেন যারা ডেলিভারি, যে মাধ্যমে ডেলিভারি করবেন তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে বিষয়গুলো আগে বুঝে নেবেন, টোটাল কস্টিংটা আপনার কেমন যাবে, নোট করবেন এটা। মার্কেটিং এন্ড অ্যাডস বাবদ হচ্ছে আপনার কি পরিমাণ কস্ট যাবে। আপনি সাপোজ একটা পাঞ্জাবি নিয়ে বিক্রি করবেন, পাঞ্জাবি যে জিনিসটা আছে সেটা সিলেক্ট করতে চাচ্ছেন। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যে পাঞ্জাবিগুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টটা অ্যাড কস্টিং এ বাংলাদেশের মার্কেটে কি পরিমাণ খরচ যাবে একটা পাঞ্জাবি বিক্রি করতে, সেটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে আপনি আপনার প্রাইসিং এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার মার্কেটের উপর ডিপেন্ড করে, সেটা আবার হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? তো সবকিছু বিবেচনা করে আপনি যদি নিজে মার্কেটিং এর কাজগুলো জানেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজগুলো জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন কি পরিমাণ কস্টিংটা যাবে, আনুমানিক একটা ধারণা নিতে পারবেন। আর যদি আপনি নিজে এই বিষয়গুলো না বুঝেন তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে একজন এক্সপার্ট যিনি এই মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর কাজগুলো জানেন বুঝে তার সাথে কথা বলবেন, কথা বলে তারপর হচ্ছে পরামর্শ নিয়ে বুঝে নেবেন যে আসলে কি পরিমাণ কস্টিংটা যাবে। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন সেই প্রোডাক্ট বাবদ এটা বিক্রি করতে বাংলাদেশের মার্কেটে। কারণ এন্ড অফ দ্য ডে আপনি তো মার্কেটিং করতে হবে, মার্কেটিং ছাড়া তো এটা বিক্রি করতে পারবেন না। এন্ড অফ দ্য ডে আপনাকে অ্যাডভার্টাইজিং করতেই হবে যদি বিজনেস ভালো করতে চান, এছাড়া তো করতে পারবেন না, তাই না? এই জন্য হচ্ছে আপনাকে এই কস্টিংটা আগে থেকেই একটা ধারণা নিয়ে নিতে হবে যে 1000 টাকার একটা প্রোডাক্ট 200 টাকা বিক্রি করতে অথবা 300 টাকা লাগবে বিক্রি করতে। যখন আপনি এই কস্টিংটা বের করে ফেলবেন তখন আপনি আগে থেকেই প্রস্তুত থাকবেন যে আসলে হ্যাঁ আমি বুঝতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা আসলে প্রফিট হবে কি হবে না। তারপর কি প্ল্যাটফর্ম ফিস মানে হচ্ছে আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি করেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই মার্কেট প্লেসের একটা চার্জ আছে। যেমন দারাজে আপনারা যদি দারাজে বিক্রি করতে চান, দারাজের একটা চার্জ আছে, কি পরিমাণ চার্জ সেটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনার
পেমেন্ট গেটওয়ে, যদি আপনি হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইউজ করেন সেই ক্ষেত্রে তাদের একটা চার্জ, সেটা কি পরিমাণ সেটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে কি ওভারহেড, স্টাফ, তারপর হচ্ছে ওয়্যার হাউস, টেকনোলজি, এভরিথিং। এক কথায় আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু এভরিথিং কস্টিং আপনাকে ধরতে হবে। ধরে ওভারঅল টোটাল কস্টিংটা কত টাকা আসতেছে সেই কস্টিংটা আপনি একটা যোগফল করবেন। হুম। তারপর হচ্ছে আপনি এটা মিলাবেন যে প্রতি ইউনিট অথবা প্রতিটা প্রোডাক্ট বিক্রি করতে আপনার মানে বিক্রি করবেন কত টাকা দিয়ে, আর হচ্ছে কস্টিংটা কত আসতেছে। তারপরে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার লাভ হবে কি হবে না। বিষয়টা ক্লিয়ার? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার নিচটা কি প্রফিটেবল হবে কি হবে না। এটা করলেন ধরেন, তারপর কি করবেন, গ্রস মার্জিন ক্যালকুলেশন করবেন। গ্রস মার্জিন হচ্ছে আপনার যে খরচগুলো আছে সেই খরচগুলো বাদ দিয়ে আপনার যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে আপনার গ্রস মার্জিন। যেমন হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস একটা, আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন 1000 টাকায়, ঠিক আছে। আপনার এই কই প্রোডাক্ট বাবদ এই যে এখানে যে এগুলো বললাম আর কি, এখানে যে পয়েন্টগুলো বললাম এই সবগুলো হিসাব করে আপনি দেখলেন যে 800 টাকা আপনার কস্ট আসতেছে। তার মানে আপনার কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে কস্ট মানে হচ্ছে আপনার প্রায় অলমোস্ট 800 টাকা। তো সেলিং প্রাইস যদি আপনার 1000 টাকা হয়, 800 টাকা বাদ দিলে আপনার কত থাকে, আপনার হচ্ছে যে কি বলে 200 টাকা থাকে, তাই না? সো এই যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। এখন এই এই প্রফিট হচ্ছে আপনার একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে গ্রস মার্জিন যেটা আছে, সরি সরি আমি এখানে একটা ভুল করেছি। আমার ভুলটা হচ্ছে এখানে সবগুলা আপনার গ্রস মার্জিনটা বের করতে হলে সবগুলো কস্ট আসবে না, সব গ্রস মার্জিনটা আসবে শুধুমাত্র প্রোডাক্টের বাবদ যে ইয়েটা আসবে কি বলে কস্টিংটা আসবে সেটা, ঠিক আছে। তো গ্রস মার্জিন প্রফিটটা যদি আপনার 40 থেকে 50% না হয়, তাহলে হচ্ছে আপনি আসলে অনলাইনে বিজনেস করে সেই বিজনেসটাকে টিকিয়ে রাখা অথবা সাস্টেনেবল করা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এই জন্য আপনি যখন বুঝবেন যে গ্রস মার্জিনটা আপনার পার্সেন্টেজটা এরকম আসতেছে যে আপনার 40% অথবা 50% কিংবা 35% আপনার গ্রস মার্জিন থাকতেছে, তার মানে হচ্ছে আপনি মোটামুটি কষ্ট করে হলেও আপনার বিজনেসটাকে সাস্টেনেবল করতে পারবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আপনাকে হচ্ছে বুঝতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কত সেল করতে হবে যাতে খরচ উঠে আসে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যে নিশে কাজ করবেন এই নিশে আপনার যাবতীয় যত খরচ আছে এই ক্ষেত্রে একদম আপনার টোটাল খরচ কাউন্ট করবেন, এভরিথিং, সকল খরচ উঠিয়ে আসতে আপনার প্রতি মাসে বা হচ্ছে আপনার প্রতি উইকলি বেসিসে হ্যাঁ আপনার কি পরিমাণ সেল করতে হবে, যে এই পরিমাণ সেল যদি করি তাহলে হচ্ছে আমার কস্টিংটা উঠে আসবে। এইটাকে বলা হয়ে থাকে ব্রেক ইভেন পয়েন্ট। সো এই ব্রেক ইভেন পয়েন্টটা কি কতটুকু আপনার সেইটা আপনাকে হিসাব করতে হবে। যদি আপনি সেটা হিসাব করেন তাহলে হচ্ছে আপনি একটা টার্গেট নিতে পারবেন যে আমাকে এই মাসে এই পরিমাণ সেল আনতে হবে। সাপোজ আপনি ব্রেক ইভেন পয়েন্টটা দেখলেন যে যদি 500 প্রোডাক্ট বিক্রি করতে পারেন এক মাসে, তাহলে আপনার টোটাল যাবতীয় যত খরচ আছে যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা উঠে আসবে, ঠিক আছে। তো তার মানে আপনাকে এই 500 যে পরিমাণটা আছে সেই 500 থেকে আরো বেশি বিক্রি করতে হবে। তো সেই অনুযায়ী আপনি হচ্ছে টার্গেট নিয়ে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এটা আপনাকে দেখতে হবে যে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা কেমন। কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা হচ্ছে একজন কাস্টমার জীবদ্দশায় মোট কতবার কিনবে ও কত খরচ করবে। মানে ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, যেই নিশে আপনি হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছেন, ওই নিশের প্রোডাক্টটা কাস্টমার যারা আপনার টার্গেট অডিয়েন্স তাদের কতবার প্রয়োজন হয় তাদের জীবনে, এটা কি তাদের বারবার প্রয়োজন হবে নাকি হচ্ছে একবার কিনলে আর আগামী 10 বছর আর কোনো প্রয়োজন নাই, মিনিমাম 10 বছর আর কোনো প্রয়োজন নাই তাদের, এর মধ্যে তারা কিনবে না। বুঝতে পারছেন? আপনার প্রোডাক্ট কি ওরকম কিনা, আপনার প্রোডাক্ট কি এরকম, যদি এটা আপনি বুঝেন যে বারবার রিপিটেবল তাদের প্রয়োজন নাই। যেমন হচ্ছে আমি বললাম ধরেন পাঞ্জাবির কথা বললাম। এখন পাঞ্জাবি তো অবশ্যই এটা রিপিটেবল, এটা এমন না যে একবার কিনলে সে আর আগামী 10 বছর কিনবে না, কিনবে সে কিছুদিন পরে আবার কিনবে, তাই না? তার মানে আপনি এখানে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা কিন্তু বেশি হচ্ছে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা বেশি, সে রিপিট
আপনার কিছুদিন পর পর এই প্রোডাক্টটা প্রয়োজন হবে, তার মানে এখানে আপনার একটা অপরচুনিটি আছে, এই প্রোডাক্টটা রিপিট কাস্টমার পাওয়ার একটা অপরচুনিটি আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন, আপনার অ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে রিপিট পারচেজ স্ট্র্যাটেজি ডিজাইন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপসেল আছে, ক্রস সেলিং স্ট্র্যাটেজি আছে, লয়্যালটি প্রোগ্রাম চালু করতে পারেন, আরো অনেক বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে রিপিট পারচেজ যে বিষয়টা আছে সেই রেশিওটা আপনি ইনক্রিজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো এখন এটা আপনি ডিজাইন করার আগে তো বুঝতে হবে যে আসলে লাইফ টাইম কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা কতটুকু। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সংক্ষেপে যেটাকে বলা হয়ে থাকে ক্যাক। এখন এই কাস্টমার অ্যাকুইজিশনটা কি মানে হচ্ছে প্রথম একজন কাস্টমার নিয়ে আসতে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে। যেমন এক কাস্টমার আনতে খরচ হচ্ছে, ধরেন আপনার এটা বের করবেন কিভাবে, বের করবেন হচ্ছে যদি আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করেন, সাপোজ ফেসবুকে অ্যাডভার্টাইজিং করলে ফেসবুক অ্যাডস এর যে অ্যামাউন্ট আপনি যে পরিমাণ হচ্ছে ডলার দিয়ে অ্যাড চালিয়েছেন, সাপোজ $100 অ্যাড আপনি চালিয়েছেন, এখন $100 খরচ হয়ে গেছে। $100 খরচ হওয়ার বিপরীতে হচ্ছে আপনি সেল পেয়েছেন সাপোজ 10টা, তাহলে আপনি যেটা করবেন ওই $100 ভাগ 10, আপনি 10টা সেলার পেয়েছেন তো ওই 10 দিয়ে ভাগ দিবেন, তাহলে হচ্ছে আপনার যেই কাস্টমার অ্যাকুইজিশন কস্ট সেটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এটা আপনার কতটুকু মানে কি পরিমাণ এই কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা কি পরিমাণ হলে আপনি এটাকে আদর্শ একটা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হিসেবে ধরে নিতে পারেন, সেটা সেটা তো ডিপেন্ড করবে আসলে আপনার প্রোডাক্টের উপর। তারপরেও আপনার সাধারণ বা স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি 3x হয়, আপনার অ্যাড স্পেন্ডের 3x, অর্থাৎ আপনি $1 খরচ করে যদি $3 একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা ধরা হয়ে থাকে যে মোটামুটি ঠিক আছে। যদি এর বেশি কম হয়ে যায়, যেমন হচ্ছে আপনি $1 খরচ করে $1 একটা প্রোডাক্ট বিক্রি করলেন, তাহলে এখানে আপনার আর কোনো লাভ তো হলোই না, উল্টো আরো খরচ যাবে। কেন খরচ যাবে? কারণ আপনি এখানে তো আপনার মানে একটা কাস্টমার নিয়ে আসলেন, মানে সেল আসার পরে তো আপনার শুধুমাত্র অ্যাড কস্টিংটা একটা কস্টিং না, এর বাইরে আপনার ওই যে প্রোডাক্টের কস্টিং আছে, এর বাইরে হচ্ছে আপনার লজিস্টিক কস্টিং আছে, ডেলিভারি কস্টিং আছে, প্ল্যাটফর্ম ফি আছে, আর আরো আদার্স অনেক কস্টিং আছে। তো সেই কস্টিংটা আপনার সেই কস্টিং গুলো আপনার যাবে কোথায়? তাইলে কি হলো, দিন শেষে আপনি কিন্তু লস হয়ে গেলেন। বুঝতে পারছেন? তো এই জন্য আপনার মিনিমাম যদি 3x হয়, অর্থাৎ আপনি $1 খরচ করে $3 একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন, তার মানে আপনি $1 যদি অ্যাডভার্টাইজিং বাবদ চলে যায়, মার্কেটিং বাবদ চলে যায়, বাদ বাকি যে $2 বাকি আছে ওই $2 মধ্যে আপনার এই কস্টিং গুলা বাদ দিয়ে হচ্ছে কিছুটা হলো আপনার প্রফিট থাকবে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে ডলার থেকে মিনিমাম 3x হইতে হবে। এখন আপনি এটা দেখবেন যে কি পরিমাণে কাস্টমার অ্যাকুইজিশন কস্টিং হচ্ছে, এটা কিভাবে বুঝবেন? শুরুতে যারা বিজনেস শুরুই করে নাই তারা কিভাবে বুঝবেন? তারা হচ্ছে আপনারা আপনাদের পরিচিত যদি কেউ থাকে সেই ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করতে পারেন, সে তাদের কাছ থেকে হচ্ছে পরামর্শ নিতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনি আসলে একদম ডিরেক্টলি অ্যাকশনে নামবেন। অ্যাকশনে নেমে হচ্ছে আপনি কিছু পরিমাণ, সাপোজ হচ্ছে আপনি শুরুতে একদম লাখ লাখ টাকা ইনভেস্ট না করে অল্প কিছু ইনভেস্ট করবেন, অল্প কিছু প্রোডাক্ট নেবেন, নিয়ে হচ্ছে ছোট করে একটা অ্যাপ চালাবেন, চালিয়ে হচ্ছে দেখবেন যে আসলে কি পরিমাণ আপনার রেজাল্টটা আসতেছে। যদি দেখেন যে মোটামুটি ভালো আসতেছে তার মানে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, যেটাকে বলা হয় থেকে টেস্টিং। বুঝতে পারছেন? তো সেটা আপনাকে করতে হবে। আরেকটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রয় যেটাকে বলে, মানে আপনি যে পরিমাণ রিটার্ন ইনভেস্ট করেছেন এর বিপরীতে কি পরিমাণ রিটার্ন এসেছে সেটা। মার্কেটিং প্লাস হচ্ছে বিজনেস ইনভেস্টমেন্ট থেকে কত টাকা লাভ আসতেছে। এক্ষেত্রে আপনার টোটাল পুরো শুধু মার্কেটিং কস্টিং না, এক্ষেত্রে হচ্ছে টোটাল যে কস্টিংটা আছে আপনার বিজনেসের সাথে আপনাদের সকল কস্টিং চলে আসবে। এর বিপরীতে হচ্ছে আপনি $1 বিজনেসে ইনভেস্ট করেছেন, এর বিপরীতে যদি আপনার $1 আসে, তার মানে হচ্ছে আপনার লাভও নাই লসও নাই। তার মানে আপনি কি বিজনেস এখানে এই বিজনেস করেও লাভ নাই, আপনাকে লাভ হইতেই হবে। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। আর যদি দেখেন যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার বেশি আছে, হ্যাঁ $1 ইনভেস্ট করেছেন, আপনার $1,20,000 রিটার্ন আসতেছে, তার মানে কিছু মোটামুটি ঠিক আছে, আর একটু ইমপ্রুভ করতে হবে, এভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন। সো এই হিসাবগুলো আপনি যদি না করেন সবসময় কন্টিনিউয়াসলি, তাহলে হচ্ছে ভাই আপনি আসলে বিজনেস লস খেয়ে যাবেন, সহজ কথা যেটা। এবং সবশেষ যেই কি পয়েন্টটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার নিচটা প্রফিটেবল কি প্রফিটেবল হবে না সেটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট।
ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা যদি আমরা একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে লাভ হলো যদি ক্যাশ ফ্লো ঠিক না থাকে বিজনেস চলবে না। মানে হচ্ছে ক্যাশ ফ্লো মানে হচ্ছে কি আপনার যাবতীয় পুরো বিজনেসের যে আয়গুলা হচ্ছে, ব্যয়গুলা হচ্ছে, এভরিথিং, কোনো আয় কোনো ব্যয় বাদ যাবে না এটাতে। সকল আয় ব্যয়ের হিসাব হচ্ছে এই ক্যাশ ফ্লোর মাধ্যমে করা হয়। সো আপনি ওই ক্যাশ ফ্লোতে দেখলেন যে আসলে আপনার যে পরিমাণ সেল আসতেছে তার বিনিময়ে আপনার হচ্ছে আপনার ওই সেলে ওই প্রোডাক্ট থেকে ধরেন বিজনেস মানে কি বলে ওই প্রোডাক্ট থেকে হচ্ছে লাভ হইতেছে। সাপোজ আপনি তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, একটা হচ্ছে পাঞ্জাবি, একটা হচ্ছে ধরেন টি শার্ট, আরেকটা হচ্ছে ধরেন সাপোজ ধরেন আরেকটা হচ্ছে প্যান্ট। হ্যাঁ, সাপোজ এই তিনটা প্রোডাক্ট আপনি কাজ করেন। তো আপনি প্রোডাক্ট গুলো বিক্রি করে লাভ প্রোডাক্ট থেকে লাভ পাইতেছেন। 100 টাকা দিয়ে কিনে তারপর অ্যাডভার্টাইজিং কস্ট সহ বাদ বাকি যে কস্টিং গুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে ধরেন প্রোডাক্টের পার প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আপনি মোটামুটি প্রফিটে থাকতেছেন। কিন্তু এই যে ক্যাশ ফ্লো যেটা আছে সেটা ঠিক নাই। দিন শেষে তার মানে আপনি বিজনেস চলবে না, সেই বিজনেস তো লস হয়ে যাবে। এই জন্য ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। সে অনুযায়ী হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আসলে আপনার বিজনেসটা কি প্রফিটেবল নাকি হচ্ছে প্রফিটেবল না। এটা আপনি যখন বুঝবেন যে আপনার এই যে নিশটা সেই নিশটা হচ্ছে প্রফিটেবল একটা নিশ হবে, তখন হচ্ছে আপনি সেই নিশটা নিয়ে চালাবেন। আশা করি একটা নিশ কিভাবে প্রফিটেবল হবে সেটা বুঝে গেছেন, যে যে কি পয়েন্টগুলোর মাধ্যমে আপনি বুঝবেন। তারপর হচ্ছে স্কেলেবিলিটি। তো একটা ধরেন বুঝলেন যে আপনি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটা হচ্ছে প্রফিটেবল। ওকে, তার মানে আপনি এই নিশটা সিলেক্ট করে বিজনেস করতে পারেন, তাই না? শুধু তাই না, এখন এখানে থেমে গেলেই হবে না, আপনাকে এর পাশাপাশি দেখতে হবে এই বিজনেসটা আবার স্কেলেবল কিনা, এই নিশটা স্কেলেবল কিনা। স্কেলেবল কি? স্কেলেবল হচ্ছে আপনার আপনি বিজনেসটাকে বড় পরিসরে বড় করতে পারবেন না, বড় করতে পারবেন কিনা সেটা। এখন সেটা কিভাবে বুঝবেন স্কেলেবল কি স্কেলেবল কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার উপায় হচ্ছে আপনার অনেকগুলো আছে, এর মধ্যে একটা যদি বলি অপারেশনাল ক্যাপাসিটি। অপারেশনাল ক্যাপাসিটি মানে হচ্ছে আপনার সাপ্লাই চেইন থেকে শুরু করে ইনভেন্টরি, ডেলিভারি সিস্টেম। যদি আপনি বেশি অর্ডার নিয়ে আসতে চান সেক্ষেত্রে এইগুলো মানে হ্যান্ডেল করতে পারবে কিনা, বুঝতে পারছেন? যে কারণ যদি আপনি প্রোডাক্ট সোর্স করে আনলে আপনার যে সাপ্লাই চেইন আছে, আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন দৈনিক ধরেন 100টা প্রোডাক্ট করে বিক্রি করতেছেন বা 500টা অর্ডার করে বিক্রি করতেছেন, প্রতি দৈনিক 500 অর্ডার আসতেছে আপনার। কিন্তু আপনার যে সাপ্লাই চেইন আছে তারা আপনাকে ওই 500 মানে মিনিমাম 500 প্রোডাক্ট আপনাকে দিতে পারবে কি পারবে না। এই যে ক্যাপাসিটিটা এটা আপনাকে তো আগে থেকে দেখতে হবে। যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে আপনি বিজনেস স্কেল করতে পারবেন না। তো এই জন্য আপনি যে পুরো নিশেই করেন, বিজনেস করেন না কেন, সেগুলো আগে থেকে এগুলো দেখে নেবেন যে আপনি যদি বিজনেসটা বড় করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই চেইন গুলো সেই এবিলিটি আছে কিনা যে আপনি আসলে ওই পরিমাণ সোর্সিং করতে পারবেন। বুঝতে পারছেন? ইনভেন্টরি সহ ডেলিভারি সিস্টেম সবকিছু আপনাকে আগে থেকে দেখে নিতে হবে। তারপর হচ্ছে টেকনোলজি রেডিনেস। টেকনোলজি মানে হচ্ছে আপনার যেই চ্যানেল গুলো আছে, যে ওয়েবসাইট গুলো আছে, যে টুলস গুলো আছে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আছে আপনি আপনার পুরো বিজনেসটা হচ্ছে পরিচালনা করবেন। যেহেতু অনলাইন ই কমার্স বিজনেস করবেন সেক্ষেত্রে তো আপনার টেকনোলজি হচ্ছে মেইন বিষয়। এই টেকনোলজি গুলো যদি ঠিক না থাকে, যেমন আপনি একটা অর্ডার মানে এমন একটা ওয়েবসাইট বানিয়েছেন যে ওয়েবসাইটে আপনার 500 জন ভিজিট করলে ওয়েবসাইট হ্যাং হয়ে যায়, ওয়েবসাইটে এরর আসে, ওয়েবসাইট হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, খালি লোডিং আর লোডিং। তাহলে ভাই আপনি তো দেখা যাচ্ছে ওইদিকে আপনার অ্যাড চলতেছে, অর্ডার প্রথমে দেখলেন ভালো অর্ডার আসতেছে, ওইদিকে একটা স্কেল করলেন, যখন একসাথে অনেকগুলো মানুষ আসলে আপনার ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে, তো তখন তো আপনি পুরাই লসে পড়ে যাবেন। তাই এই জন্য টেকনোলজিটা ভালো হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টিম এন্ড হিউম্যান রিসোর্সেস। শুরুতে তো এটা আপনার থাকবে কি থাকবে না সেটা আপনার মানে শুরুতে যারা বিজনেস শুরু করবেন একদম শুরুতে হচ্ছে টিম নাও থাকতে পারে। শুরুতে হয়তো আপনি নিজেই ওয়ান ম্যান আর্মি হতে পারেন, যে আপনি নিজেই সবকিছু করবেন। তো ওই ক্ষেত্রে আমি বলতেছি না, যাদের একটু এবিলিটি আছে কিংবা যারা টিম বিল্ড করতেছেন সেক্ষেত্রে আপনি বিজনেস শুরু করলে শুরুতে আপনি ওয়ান ম্যান আর্মিও হলো সবসময় যে আপনি একটা কাজ করবেন বিষয়টা এমন হবে না। আপনি হচ্ছে একটা টিম বিল্ড করবেন একটা সময় গিয়ে। আপনি যদি আসলেই ভালো বিজনেস করেন তাহলে তো আপনার টিম বিল্ড করতে সমস্যা কি, তাই না? আমরা তো বিজনেস হইতে চাই।
তখন আপনি আরো ভালো বিজনেস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কি করবেন, আপনার আগে থেকে দেখবেন যে আসলে আপনার বর্তমান যে টিম আছে এই টিমের গ্রোথ হ্যান্ডেল কতটুকু আছে। সেই টিম যদি আপনার যেই সেলের পরিমাণটা আছে স্কেলটা যদি আপনি বাড়াবেন, তাহলে আপনার সেই টিমটা সেটা হ্যান্ডেল করতে পারবে কি পারবে না। অপারেশনাল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস, সফট যেটাকে বলে বিজনেসের ভাষায়, এটা আছে কিনা, এটা সহজ কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যখন আপনি যদি দেখেন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এটা আপনার ঠিক নেই, তার মানে আপনি আসলে এই মুহূর্তে স্কেল আপ করার জন্য আপনি প্রস্তুত না। এই মুহূর্তে যদি স্কেল আপ করেন তাহলে আপনার বিজনেসে লস খেয়ে যাবেন। এই জন্য আগে আপনাকে আপনার যেই টিম আছে, আপনার হিউম্যান রিসোর্সেস আছে, সেটাকে আগে রেডি করতে হবে। সেটাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি ট্রেন আপ করতে হবে, আপনি নিজে ট্রেন আপ করতে হবে, হয়ে প্রস্তুত হতে হবে। প্রস্তুত হওয়ার পর তারপর আপনি স্কেল আপ করবেন, তাহলে হচ্ছে আপনার বিজনেসটা লাভ হবে। আদারওয়াইজ দেখবেন যে আপনি যতই নিয়ে আসেন না কেন, সেল নিয়ে আসেন না কেন, আপনি দিন শেষে লাভ খুঁজে পাবেন না। তারপর সে মার্কেট সাইজ দেখবেন, মার্কেটের ডিমান্ডটা দেখবেন কেমন আছে। এটা কিভাবে দেখবেন, নির্বাচিত আপনি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশের মার্কেট সাইজ কেমন আছে। সাপোজ আপনি ওই যে চুল পড়া প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ যাদের চুল পড়ে যাচ্ছে সেই চুল পড়ার একটা সমাধান দিবেন। সেটা হতে পারে বোয়েল, হতে পারে অন্য কোনো একটা প্রোডাক্ট যেটার মাধ্যমে আপনি সমাধানটা দিবেন। এখন বাংলাদেশের মার্কেটে এই চুল পড়ার সমস্যা কতজনের আছে, এটা তো পারফেক্ট, একদম পারফেক্টলি 10 জনের আছে, 100 জনের আছে, 1 লাখ মানুষের প্রবলেমটা আছে, এটা তো জানা সম্ভব না। এটা আপনি একটা ধারণা নেবেন মার্কেট থেকে, বুঝতে পারছেন। বিভিন্ন গ্রুপে দেখবেন, তারপর হচ্ছে আপনি সার্ভে করবেন, করার মাধ্যমে আপনি বুঝার চেষ্টা করবেন যে আসলে মিনিমাম একটা আইডিয়া নিয়ে চেষ্টা করবেন যে মার্কেট সাইজটা কেমন আছে। যদি দেখেন যে মার্কেট সাইজটা বড় আছে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে হবে যে আপনার এটাকে চাইলে বিজনেসটা স্কেল করতে পারবেন। আর যদি দেখেন মার্কেট সাইজ বড় না, মার্কেট সাইজ ছোট, তাহলে আপনি যতই ভালো হোক আপনার প্রোডাক্ট, যতই বিক্রি হোক, যতই সার্ভিস ভালো হোক না কেন, আপনি কি সেই বিজনেসটাকে স্কেল আপ করতে পারবেন? পারবেন না, বুঝতে পারছেন। এই জন্য আপনারা যদি কখনো মানে আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকেন যে ইনভেস্টমেন্ট নিয়ে হচ্ছে স্টাডি করেন অথবা ইনভেস্টমেন্টের বিভিন্ন বিষয়ে সবসময় দেখেন রেগুলার, তারা আপনারা খেয়াল করলে দেখবেন যারা ইনভেস্ট করতে চায় তারা সবসময় একটা প্রশ্ন করে যে আপনার এই প্রোডাক্ট বা আপনার বিজনেসের মার্কেট সাইজ কেমন। কারণ ইনভেস্ট যে করবে, মার্কেট সাইজ যদি ঠিক না থাকে, ভালো না থাকে, তাহলে তারা ভালো করে জানে এখানে যত যাই হোক না কেন, যত ভালোই হোক, ওনার যত ভালোই হোক, প্রোডাক্ট বা সার্ভিস যত ভালোই হোক, সেটা স্কেল আপ করতে পারবে না। আর স্কেল আপ করতে না পারলে ইনভেস্টররা ইনভেস্ট করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য তারা একদম একদম কমন একটা প্রশ্ন যে আপনার মার্কেটের সাইজ কেমন বা ডিমান্ড কেমন। বিষয়টা ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনি প্রোডাক্ট লাইন এক্সপেনশন পসিবিলিটি এটা চেক করবেন, এটা দেখবেন যে এটা ঠিক আছে কিনা। প্রোডাক্ট লাইন এক্সপেনশন মানে ভবিষ্যতে রিলেটেড প্রোডাক্ট বা হচ্ছে অ্যাড অন প্রোডাক্ট করা যাবে কিনা। সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছেন, চুল পড়ার সমস্যা, শুধু একটা প্রোডাক্ট, সেটা অর্গানিক ওয়েল। এখন আপনি এটা দেখতে হবে পাশাপাশি যে এই ইন ফিউচার আপনি এই মুহূর্তে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ইন ফিউচারে সেম ক্যাটাগরিতে সেম নিচে আপনি অন্য আর নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন কিনা, রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন কিনা, যেটার মাধ্যমে আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে পারবেন। যদি এরকম কোনো এরকম কিছু একটা করা সম্ভব হয়, তার মানে আপনার বিজনেসটা স্কেলেবল। আর যদি এরকম কোনো স্কোপই না থাকে, তার মানে আপনার বিজনেসটা স্কেলেবল না। বুঝে গেছে? তারপর হচ্ছে কি লজিস্টিক এন্ড ফুলফিলমেন্ট নেটওয়ার্ক, এটা আপনাকে দেখতে হবে যে আসলে আপনার এটা কেমন আছে। এটার জন্য যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আচ্ছা লজিস্টিক এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার লোকাল ডেলিভারি থেকে ন্যাশনাল ওয়াইড, তারপর ইন্টারন্যাশনাল। এটা আসলে শুরুতে ওরকম খুব বেশি একটা গুরুত্ব না, কিন্তু যখন আপনি বিজনেসের শুরু করে একটা অবস্থানে যাবেন, একটা সাস্টেনেবল বিজনেসে পরিণত করতে পারবেন যে না এখন আপনার যাবতীয় যত খরচ আছে সব খরচ যে সুন্দর একটা বিজনেস চালাতেছেন, তখন এগুলো হচ্ছে এতটা ম্যাটার করবে। কিন্তু শুরুতে আসলে ওগুলো অতটা ম্যাটার করবে না। শুরুতে হচ্ছে আপনার বাকি যে পয়েন্টগুলো বলেছি সেগুলো আপনার দেখে নেওয়া উচিত। আর লজিস্টিক এটা আসলে আপনি করতে পারবেন, এটা বাংলাদেশের মার্কেটে তো আপনার এই সার্ভিসগুলো অবশ্যই ভালো আছে। অটোমেশন এন্ড সিস্টেমাইজেশন এটা দেখতে হবে। অটোমেশন এন্ড সিস্টেমাইজেশন করার কোনো সিস্টেম আছে কিনা আপনার বিজনেসে, যেমন অর্ডার ম্যানেজমেন্ট, পেমেন্ট, কাস্টমার সাপোর্ট। অটোমেশন করলে স্কেলেবিলিটি সহজ হয়।
আর বর্তমানে তো যেহেতু রেগুলেশনের যুগ চলতেছে, তো সেই জায়গা থেকে যদি আপনি আপনার বিজনেস অটোমেশন না নিয়ে আসেন, শুরুতে আপনি একদম নতুন বিজনেস শুরু করেছেন, সেই ক্ষেত্রে হয়তো একদম সবকিছু হবে না, আর ধীরে ধীরে করবেন। কিন্তু একটা সময় গিয়ে করা যাবে কি যাবে না, সেই পসিবিলিটি আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। যদি থাকে তাহলে আপনি এই নিচে সামনে আগাইতে পারেন, আর যদি না থাকে তাহলে ইন ফিউচারে কি আপনি বিজনেসটাকে যতই আপনার সেল আসে যত যাই হোক না কেন বিজনেসটাকে স্কেল আপ করতে পারবেন না, বড় করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? তারপর হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কন্টিনজেন্সি, সরি। এখন এই বিষয়টা হচ্ছে কিভাবে আপনি দেখবেন, এই বিষয়টা হচ্ছে আপনার স্কেলেবিলিটিতে প্রোডাক্ট রিটার্ন, তারপর হচ্ছে ফ্রড অর্ডার আসে অনেক। এটা আপনার যারা উদ্যোক্তা বাংলাদেশের মার্কেটে তাদের অনেকেরই এটা আসলে অনেক মনের একটা কষ্ট বা দুঃখ, যে অনেকে আপনার শুধু ফ্রড অর্ডার করে দিয়ে চলে যায়, একদম উদাও অর্ডার করে দিয়েছে, আমার তো কস্টিং চলে গেছে, কিন্তু সে উদাও, ওই কাস্টমার কার পাওয়া যাচ্ছে না। সে কি আসলে আর এই পৃথিবীতে আছে না পৃথিবী ছাড়িয়ে চলে গেছে আল্লাহ জানে, বুঝতে পারছেন? তো এরকম আসবে, এটা হবেই, এটা স্বাভাবিক। আসলে এটা অনেকে শত্রুতা মেয়ে করে ইচ্ছে করে আপনাকে আপনি ক্ষতি করার জন্য করবে, কিন্তু তারপরও আপনাকে আগে থেকে দেখতে হবে যে আসলে যেহেতু ফ্রড হবেই, এখন সেই পরিমাণটা কেমন হবে, এই যে বিষয়টা আছে। আবার প্রোডাক্ট ফরওয়ার্ড অর্ডার না, কিন্তু হচ্ছে আপনার পাঠিয়েছেন, সে দেখেছো, অনেক কাস্টমার আছে প্রোডাক্ট হাতে নেওয়ার পর রিটার্ন করে দেয়। তো এই রিটার্ন আসবে, একদম জিরো রিটার্ন হয়ে যাবে বিষয়টা এমন হবে না, কিন্তু আপনার রিটার্ন আসবে, অল্প হোক বেশি হোক আপনার রিটার্ন আসবে। আপনার দায়িত্ব হবে রিটার্নের রেশিওটা কমাই নিয়ে আসা। যত কমাইতে পারবেন আপনার বিজনেস তত ভালো হবে, যত না কমাইতে পারবেন বিজনেস তত ক্ষতি হবে। কিন্তু একবার শূন্য রিটার্ন করে ফেলতে পারবেন না, এটা আসলে সকল বিজনেসই কম আর বেশি রিটার্ন আসে। এখন এই যে রিটার্ন গুলা, ফর অর্ডার গুলা, তারপর সাপ্লাই যে আপনার শর্টেজ গুলা, এগুলো তো আসবে, এগুলো তো হবেই। এই রিস্ক গুলা আপনি ম্যানেজ করার যে অ্যাবিলিটি, মানসিক প্রস্তুতি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল যে প্রস্তুতি, সেটা আপনার আছে কিনা, এই রিস্ক গুলা ম্যানেজ করার জন্য একটা প্ল্যান আপনার প্রস্তুত রাখার, এই যে বিষয়গুলো, এটা আপনি রেখেছেন কিনা। যদি না রাখেন তাহলে তো আপনি আসলে প্রবলেমে পড়বেন। এই জন্য আগে থেকে যখন এগুলো চেক করে নেবেন, এগুলো যখন আপনি আগে থেকেই একটু রিসার্চ করে জেনে নেবেন, বুঝে নেবেন, তখন কিন্তু সেটার বিপরীতে আপনার একটা প্ল্যান আগে থেকে একটা প্রস্তুত রাখতে পারবেন। যদি এরকম কিছু একটা হয় তাহলে এর বিপরীতে আমি এই প্ল্যান অনুযায়ী কাজ করবো, প্ল্যান বি, প্ল্যান সি, এরকম কিছু একটা থাকবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি আপনারা প্রফিটেবিলিটি আর স্কেলেবিলিটি চেক কিভাবে চেক করবেন সেটা বুঝে গেছেন। এখন নিশ সিলেক্ট করার ক্ষেত্রে এই দুইটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। সো আমরা গতকালকে ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত আমরা অলমোস্ট এখানে 5টা পয়েন্ট জানলাম, যে এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটা নিয়ে আপনার আসলে বিজনেস করা উচিত কি উচিত না। ওকে, এবার শুধু এখানেই না, আরো অনেকগুলো পয়েন্ট আছে, আরো অনেকগুলো কি পয়েন্টের মাধ্যমে আপনাকে ফাইনাল সিদ্ধান্তটা নিতে হবে যে আসলে আপনি এই নিশ নিয়ে বিজনেস করবেন কি করবেন না, অথবা আদৌ কোন নিশ নিয়ে বিজনেস করবেন। কারণ আপনারা বাংলাদেশের মার্কেটে ম্যাক্সিমাম বিজনেস শুরু হওয়ার এই 3 মাসের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় বা লস হয়ে যায়, কারণ তাদের নিশটাই ঠিক নাই। নিশটাই যদি ঠিক না থাকে তাহলে আপনি বিজনেস কোনোভাবেই সেই বিজনেসটিকে মানে প্রফিট করা তো দূরে থাক, লাভ করা তো দূরে থাক, বিজনেসটিকে রাখতে পারবো না। সো বুঝতেই পারতেছেন সেই জায়গা থেকে আপনার এই নিশ সিলেকশনটা কতটা গুরুত্বপূর্ণ।